জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি শরীফ রাউশন। সততা, নিষ্ঠা, জবাবদিহিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় উপহার দিয়েছেন তাকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। ৫৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সকাল 11:30টায় সভা শুরু করেন প্রধান উপদেষ্টা। বেলা 1:30টা পর্যন্ত চলে এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। তিনি কর্মকর্তাদের বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ বাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রমে গতি আনতে হবে। এ সময় দুর্নীতির মূলোৎপাট করে সেবা সহজ করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করার কথা বলেন সরকার প্রধান। সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশও দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর নির্দেশনা দেন তিনি। বিদেশি মিশনগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কূটনীতিকদের ফেরত আসতে বলেছে সরকার, আর 3 জন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশের বাংলাদেশি দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর প্রকৃত তথ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সাহায্য করবে বলেও জানান তিনি। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবেন, মিট করার আগে পর্যন্ত তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। দেখতে হবে যেটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা, সেটা আমাদের দৃষ্টিতে, সেটা দেখে আমরা তাদের সাথে সহযোগিতা করব। পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমিশনের পদত্যাগ দাবি করে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবেন। কি কখন স্যার? 12টায়। আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কোনো কমেন্ট করব না। আপনি কালকে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন। রাষ্ট্রপতি কি বলছে স্যার? এতদিন সরকারকে প্রশ্ন করার যে বিনিময় মূল্য ছিল তা থেকে বের হয়ে এসে ক্ষমতাকে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। টিএসসিতে ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদি মার্চ করা হবে। বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হবে শহীদি মার্চ। মিছিল সংসদ ভবন পর্যন্ত গিয়ে ঘুরে শেষ হবে শহীদ মিনারে। গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্ন একটি বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশন একটি ট্যুরে যাবে, হয়তো পূর্বাঞ্চলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে। আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। দেখছেন এখন চারদিক। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক 2 আইজিপি আব্দুল আল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত।
এদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে ৩৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে একাধিক হত্যা মামলার আসামি পুলিশের সাবেক ২ আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও শহীদুল হকের সঙ্গে তাকেও আদালতে তোলা হয়। প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আব্দুল্লাল মামুন এবং আব্দুল্লাহিল কাফিকে ৮ দিন এবং শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে আদালতের প্রতি সেটা হারিয়ে ফেলবে। তখন বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে ওনারা রিমান্ড 7 দিন এবং 2 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড দেন আদালত। এর আগে মঙ্গলবার রাত 10টার পরে দিলীপ আগরওয়ালাকে গ্রেফতারে গুলশান 1 নম্বরের আকাশ টাওয়ারে অভিযান চালানো হয়। ওই ভবনে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও তার অফিস রয়েছে। পরে রাত 1:45টার দিকে ওই অফিস থেকে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এক বার্তায় জানায় স্বর্ণ ও হীরা চোরা চালান সহ বেশ কিছু অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। অসুস্থ বোধ করলে মঙ্গলবার রাত 12:15টার দিকে হাজী সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান 5 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। নিহত খালিদের বাবা কামরুল হাসান 19 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া সহ বিভিন্ন দাবিতে আজও শিল্পনগরী গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী বেসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এদিকে বহিরাগতদের হামলা থেকে কারখানা রক্ষায় নিরাপত্তা বাড়িয়েছে মালিকপক্ষ। পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পনগরীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বলছেন, পোশাক খাতে অরাজকতা প্রতিহত করতে কেন্দ্রের নির্দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। বিগত 15 বছরে বিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের কার্যক্রমে ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ও সদস্যরা। বর্তমানে তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের সাথে সমঝোতা করে সিইও পদে থাকার চেষ্টা করে যাচ্ছে, এমন অভিযোগ বিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সদস্যদের। তাই সভাপতি সহ পরিচালনা পর্ষদের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। সকালে মতিঝিলে বিসিসিআইয়ের ভবনের সামনে বর্তমান সভাপতি মাহবুবুল আলম এবং অন্যান্য পরিচালকদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক পরিচালকরা।
দরকার, তার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং সংস্কারের পরে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়ে ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত হবে। এই দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে এই অবস্থান কর্মসূচি। দেখছেন এখন চারদিক। শিল্প খাতে গ্যাসের দাম ৩১ টাকা ৫০ পয়সা, যা খুব বেশি, যা কমানোর আহ্বান করেছেন ব্যবসায়ীরা। সকালে এক আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, গ্যাসের দাম বাড়ানোর আগে পূর্বাভাস না দেয় ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে করে বায়ারকে আগের কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে তারা নানামুখী সমস্যায় পড়েন। এই সময় বিদ্যুৎ খাতের অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে এলএনজি আমদানির দিকে ঝুঁকতে হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির দিকে সরকারের নজর বাড়ানোর কথা বলেন বক্তারা। আমাদের একটা রেভিনিউ মিসিং থাকে। গ্লোবালি আওয়ারে অফপিক আওয়ারে এনার্জি স্টোর করে আমরা যেসব ফ্যাক্টরি ইফিশিয়েন্টলি তার গ্যাস ইউজ করে, গ্যাস প্রাইসিং এর ক্ষেত্রে তাদেরকে একটা বেনিফিট দেন। তাদের জন্য ৩১ টাকা ৫০ পয়সা করেন না, তাদের জন্য গ্যাস প্রাইস কম করেন। আমাদের কথা কোনোদিন শোনা হয় নাই। যিনি ইনএফিশিয়েন্ট ইউজার আর যিনি এফিশিয়েন্ট ইউজার সবাই যদি একই কাতারে পরীক্ষিত হয় তাহলে এটা খুব কষ্টদায়ক। এনার্জি সেক্টর যে কত বড় একটা গর্ত আমাদের পুরা এই ইকোনমিতে করছে, এটা কিছুদিন পরে আমাদের নতুন সরকার যারা এসছে এখনো তো ওনারা ধরছে, চোট ধরছে, যখন এটা বুঝবে যে এটা কত বড় একটা এই যে ইকোনমিক সেক্টর, ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, the energy is an equally big burden and liability. বন্যার্তদের জন্য বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। নয়াপল্টনে বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলাকালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আরও ২ দিন ত্রাণ ও নগদ টাকা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি, জরুরি সরঞ্জাম দিয়ে পুনর্বাসন শুরু করবে বিএনপি। সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান ডাক্তার জাহিদ। নির্মমভাবে সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি এই ছাত্র জনতার আন্দোলনের ফসল তারা সবার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সদস্য ভাই ও বোনেরা তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে এবং বন্যার্ত মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন চারদিকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফ্রিকার দেশ কঙ্গোর সবচেয়ে বড় কারাগারের দাঙ্গায় নিহত হয়েছেন ১২৯ জন। রাজধানীর কিনশাসার মালাকা কারাগার থেকে পালানোর সময় মৃত্যু হয় তাদের। যদিও সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বন্দীরা পালানোর চেষ্টার সময় কারাগারের প্রশাসনিক কার্যালয়ের ভবনে আগুন লাগার পর সেটা খাদ্যের গুদাম আর হাসপাতালে ছড়িয়ে পড়ে। মূলত পালাতে গিয়ে প্রাণ হারান বন্দীরা। এর আগে কারা কর্তৃপক্ষ জানায়, এই কারাগার থেকে কোনো বন্দী এখন পর্যন্ত পালাতে সক্ষম হয়নি। বন্দীরা জানান, তারা কারাগারের মধ্যে গুলির শব্দ পেয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে। দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন আজ রাতে। জানা গেছে 2 দলে ঢাকায় আসবেন খেলোয়াড়রা। রাত 11টার ফ্লাইটে আসবে একটি গ্রুপ, আর একটি গ্রুপ আসবে রাত 2টায়। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবাই ফিরলেও অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরবেন কিনা তা জানা যায়নি। দেশে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি দিন বিশ্রামের সুযোগ পাবেন না, কারণ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। শক্তিশালী দলটির বিপক্ষে 2টি টেস্ট খেলবে শান্তর দল। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।